আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ন্যাচারাল লাইফস্টাইল সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আমি আব্দুস সামাদ, একজন লাইফস্টাইল মডিফায়ার অ্যান্ড অ্যাডভাইজার। আজকে আমরা জানব হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার কি, কেন হয়, এর লক্ষণগুলো কি কি এবং ন্যাচারাল পদ্ধতিতে এর কোনো সমাধান আছে কি না। প্রথমে আমরা জানব উচ্চ রক্তচাপ কাকে বলে। যখন রক্তনালীতে রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তখন এটি হৃৎপিণ্ডকে বেশি কাজ করতে বাধ্য করে। সাধারণত সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 80 হলে একে স্বাভাবিক রক্তচাপ বলা হয়। যদি এটি সিস্টোলিক 130 থেকে 40, ডায়াস্টোলিক 90 বা তার বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। দর্শক, এখন আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কি কি কারণে হয়। হাইপারটেনশন মূলত দু ধরনের হয়। এক, প্রাইমারি হাইপারটেনশন। দুই, সেকেন্ডারি হাইপারটেনশন। সারা বিশ্বে যত লোক হাইপারটেনশনে ভুগছেন তার 100 জন লোকের মধ্যে প্রায় 95% প্রাইমারি হাইপারটেনশনের মধ্যে পড়ে, যা আমাদের ভুল জীবনযাপনের কারণে ঘটে থাকে। এটি একটি লাইফস্টাইল ডিজিজ এবং মাত্র 5% সেকেন্ডারি হাইপারটেনশন। এটি অন্য কোনো রোগের কারণ হয়ে থাকে, যেমন কিডনিতে টিউমার বা কিডনিতে অন্য কোনো সমস্যা থাকলে হাইপারটেনশন হতে পারে। এক্ষেত্রে কিডনির ওই সমস্যাগুলো দূর করতে পারলে হাইপারটেনশনও দূর হয়ে যাবে। আজকে আমাদের আলোচনা হবে প্রাইমারি হাইপারটেনশন নিয়ে। সারা বিশ্বে এই রোগটি এখন হু হু করে বাড়ছে, যার মূল কারণ তিনটি। এক, রক্তের ভলিউম বা রক্তের পরিমাণ বেড়ে যাওয়া। দুই, রক্তনালী সংকুচিত হওয়া, যেটা মানসিক চাপ, টেনশন বা স্ট্রেসের কারণে ঘটে। তিন, রক্তের জায়গা কমে যাওয়া, যেটা রক্তনালীতে চর্বি জমে ঘটে। এবং ইহা ছাড়া অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস এবং সব ধরনের প্রসেসড ফুড, যেমন ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, কোল্ড ড্রিঙ্কস, ময়দা থেকে তৈরি যাবতীয় খাবার এবং সব ধরনের ভেজালযুক্ত খাবার গ্রহণ করা, ধূমপান, মদ্যপান ইত্যাদি। অতিরিক্ত ওজন বা স্থূলতা, পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হলো নেগেটিভ বা নেতিবাচক জীবন দৃষ্টি, অর্থাৎ কোনো কাজের ওপর কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় না করা, সব কিছুকে সন্দেহ করা, খুঁত ধরা, অন্যকে দোষারোপ করা ইত্যাদি। উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি কি? মাথা ব্যথা, বিশেষ করে মাথার পেছনের দিকে, মাথা ঘোরা বা হালকা অস্বস্তি, নাক দিয়ে রক্ত পড়া, শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব করা, অস্থিরতা বা ক্লান্তি বোধ করা ইত্যাদি। উচ্চ রক্তচাপ কতটা প্রাণঘাতী? দর্শক, কেউ যদি 6 মাস বা তার বেশি সময় ধরে উচ্চ রক্তচাপে ভোগেন, তাহলে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি 3 গুণ বেড়ে যায়, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় 7 গুণ, শেষ বয়সের দিকে স্মৃতিশক্তি কমবে বহুগুণ, ধমনীর ভেতরে চর্বি জমতে সাহায্য করবে এবং ধীরে ধীরে কিডনি ড্যামেজ হতে আরম্ভ করবে। উচ্চ রক্তচাপের প্রচলিত চিকিৎসা। সারা বিশ্বের যে কোনো জায়গাতে যান না কেন, উচ্চ রক্তচাপের প্রচলিত চিকিৎসা হলো ওষুধ। আর এই ওষুধ বছরকে বছর খেয়েও একটার পরে একটা ওষুধ
এবং সমস্যা বাড়তেই আছে। তার কারণ হচ্ছে আমাদের মাথায় ঢুকে আছে যে 30-40 বছর বয়সের পর সুগার, প্রেসার হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এ কথাটা কি সত্য? সত্যটা হলো উচ্চ রক্তচাপ একটি লাইফস্টাইল ডিজিজ। অতএব লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেই একে নিয়ন্ত্রণ ও নিরাময় করা সম্ভব। দর্শক, এটা শুধু আমার কথা নয়, উচ্চ রক্তচাপ নিয়ে যারা গবেষণা করেছেন তারাও বলেছেন। যেমন ডাক্তার জুলিয়ান হুইটেকার, তিনি বলেন হাইপারটেনশন কমপ্লিটলি প্রিভেন্টেবল অ্যান্ড রিভার্সিবল, অর্থাৎ এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ও নিরাময় করা যায়। ডাক্তার ডিন ওয়ার্নিস, তিনিও বলেন হাইপারটেনশন রিভার্সিবল একমাত্র লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা যদি লাইফস্টাইল পরিবর্তন না করেই শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর করেন, তাহলে প্রথমে একটা ওষুধ, তারপর 4-5টা ওষুধ বছরকে বছর ধরে খেতে হবে। শুধু তা নয়, আস্তে আস্তে কিডনি ড্যামেজ, সুগার, তারপর চোখের সমস্যা এবং শেষ পর্যন্ত স্ট্রোকে প্যারালাইজড হতে পারেন, এমনকি মৃত্যু হতে পারে। বিশেষ ঘোষণা, এই ভিডিওতে বলা প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করার আগে একজন অভিজ্ঞ চিকিৎসক বা লাইফস্টাইল বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। হাই ব্লাড প্রেসারের ওষুধ হঠাৎ করে বন্ধ করা কখনোই উচিত নয়। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধের ডোজ ধীরে ধীরে কমাতে হবে। নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ওষুধ ছেড়ে দিলে বড় ধরনের বিপদ বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন আমরা আলোচনা করব এই রোগ থেকে মুক্তির উপায় কি কি হতে পারে। দর্শক, সুখবর হলো এই ধরনের লাইফস্টাইল ডিজিজ নামক যতগুলো রোগ আছে, অনেক ক্ষেত্রেই সঠিক জীবনযাপন পদ্ধতি অনুসরণ করলে আশা করা যায় উক্ত রোগ থেকে আমরা মুক্তি পাব। তাই আমি একজন লাইফস্টাইল মডিফায়ার হিসাবে আপনাদেরকে সুপরামর্শমূলক কিছু তথ্য দিচ্ছি, যা অনুসরণ করলে আপনারা এ ধরনের ভয়ঙ্কর সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ ও নিরাময় করতে পারবেন। হ্যাঁ দর্শক, আপনারা ঠিক শুনেছেন। তবে এটা কি করে সম্ভব, সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমত আমরা লক্ষ্য করব যে যে কারণে উক্ত রোগ সৃষ্টি হয়েছে সেটি গভীরভাবে ডায়াগনোসিস করে ওই কারণগুলো দূর করব। তারপর কি করা উচিত, কি করা উচিত নয়, কোন ধরনের খাবার বর্জন করতে হবে এবং কি কি খেতে হবে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 1. আমাদের কি করা উচিত নয়। রাতের খাবার দেরিতে খাওয়া, বেশি বেশি রাত জাগা, কারণে অকারণে টেনশন করা, বিভিন্ন কারণে অন্যের পেছনে লাগা, মনের মধ্যে রাগ, হিংসা, কুমন্ত্রণা ও ষড়যন্ত্র ইত্যাদি পোষণ করা, নিজের অবস্থা নিয়ে অস্থিরতা ও অতৃপ্তি অনুভব করা, নেগেটিভ থিঙ্কিং এবং সব কিছুকে সন্দেহের চোখে দেখা, অন্যকে দোষারোপ করা, খুঁত ধরা ইত্যাদি। 2. আমাদের যা করতে হবে, আমাদের মধ্যে থাকা সকল খারাপ অভ্যাসগুলো আগে দূর করতে হবে। তারপর প্রত্যেককে নিজ নিজ শরীরের দায়িত্বশীল হিসাবে 24 ঘন্টার নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলতে হবে। যেমন রাতের খাবার সূর্য ডোবার পরে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সে খাবারটা যেন ঘুমানোর অন্তত 2-3 ঘন্টা আগে হয়। রাত 9টা-10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এবং অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে।
সকালে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে হবে। যারা ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে ভোরের সময় কোনো ক্রমে আর ঘুমানো যাবে না। ঘুমের বিশেষ প্রয়োজন হলে সকাল 8টা-9টার পরে ঘুমাতে পারেন। সকালে খালি পেটে অন্তত 30 মিনিট দ্রুত গতিতে হাঁটাচলা করতে হবে। বিভিন্ন রোগ অনুযায়ী ব্যায়াম বা শরীরচর্চা করতে হবে। দৈনিক শারীরিক বা কায়িক পরিশ্রম করতে হবে। শ্বাসের ব্যায়াম ও মেডিটেশন করতে হবে। অলসতা দূর করে মন ও শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে। মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। সবসময় পজিটিভ চিন্তাধারায় জীবনযাপন করতে হবে। এমনকি মাঝে মধ্যে রোজা বা ফাস্টিং বা উপবাস করতে হবে। 3. কি কি খাবার খাওয়া যাবে না? সব ধরনের প্রসেসড খাবার, যেমন ফাস্টফুড, প্যাকেটজাত খাবার, কোল্ড ড্রিঙ্কস, সাদা চিনি, ময়দা থেকে তৈরি যাবতীয় খাবার ও দুধ চা। ডুবো তেলে, পোড়া তেলে ভাজা খাবার, রিফাইন্ড তেল, চাউমিন, বার্গার, পিৎজা এবং যাবতীয় ভেজালযুক্ত খাদ্য গ্রহণ করা ইত্যাদি। এ জাতীয় যাবতীয় খাবার চিরদিনের জন্য বন্ধ করতেই হবে। 4. যে খাবারগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে, যেমন ডাল, ভাত, রুটি এবং সব ধরনের ফল, এসব খাবার রোগ নিরাময় হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। 5. ডাল, ভাত, রুটি খেতে পাবেন না শুনে আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে যে তাহলে আমরা খাবো কি? হ্যাঁ দর্শক, আমরা অবশ্যই খাবো, তবে এমন কিছু খাবার খাবো যা আমাদের শুধু এই রোগ নয়, বরং এই খাবারগুলোর মাধ্যমে আরো অনেক রোগ নিরাময় করা সম্ভব। যেমন ভাত রুটির পরিবর্তে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন কালারের শাকসবজি, তার সঙ্গে মাছ, মাংস, ডিম, তবে তা অবশ্যই দেশি ও ভালো মানের হতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন কালারের স্যালাড, খাঁটি ঘি, এ ঘিয়ের সাথে কাজু, কাঠবাদাম, কাঁচা বাদাম ইত্যাদি। খাদ্য গ্রহণের সময় খাবারের দিকে মনোযোগ রেখে ভালো করে চিবিয়ে খেতে হবে। রিফাইন্ড তেলের পরিবর্তে খাঁটি সরিষার তেল, কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অ্যাপেল সিডার ভিনেগার, হিমালয়ান পিঙ্ক সল্ট, কফি, গ্রিন টি, টার্মেরিক বা হলুদের চা খেতে হবে। দর্শক, আপনারা যদি চান এই খাবারগুলো কিভাবে, কখন, কি পরিমাণে এবং কার সাথে কোন খাবার মিলিয়ে খেতে হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পৃথিবীতে যত রোগ ব্যাধি রয়েছে তার প্রতিকারেরও ব্যবস্থা রয়েছে, এটি একটি চরম সত্য কথা। তবে আমাদের কর্তব্য হচ্ছে সঠিক চিকিৎসার উদ্ভাবন এবং তা গ্রহণ করা। আমি এ বিষয়ে খুবই আশাবাদী যে আপনারা যদি এই পরামর্শগুলো মেনে চলেন তবে সব ধরনের রোগ থেকে নিরাপদ এবং সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।